হ্যালো সবাইকে। আজকে তোমাদের লাইফ সায়েন্সের সেকেন্ড ইউনিট টেস্টের যে চ্যাপ্টার অর্থাৎ জনন চ্যাপ্টারটি শুরু হচ্ছে। তো আজকে আমরা জনন চ্যাপ্টারটি থেকে যে টপিকগুলোর উপর টার্গেট করব সেগুলি হচ্ছে, প্রথমে দেখো, প্রথম যে আমাদের টপিক সেটা হচ্ছে জননের ধারণা, এবং দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে জননের পদ্ধতি। এই দুটি টপিক নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। মেন যেগুলো টপিক সেগুলোর দিকে আমরা বেশি ফোকাস করব, এবং সেখান থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এই চ্যাপ্টার এখান থেকে তোমাদের জন্য কোনো প্রকার ডাউট না থাকে তার আমি চেষ্টা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, প্রথম যে টপিকটা সেটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমাদের জনন টপিক তোমাদের বইয়ে পেয়ে যাবে এটা। তো বইটা অবশ্যই সামনে রাখবে, না হলে আমি যা যা বলবো সেগুলো খাতায় নোট করবে। তো দেখো, প্রথম যে টপিক সেটা হচ্ছে জননের ধারণা। জননের ধারণা। তো দেখি এটা আমরা এবার বুঝবো। তো দেখো, জনন জিনিসটা কি, জনন আমরা কাকে বলবো। তো জনন যে সংজ্ঞাটা সেটা বোঝার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে, ধরো দেখো, জীব জীব প্রজাতির মধ্যে এই জনন সম্পর্ক হয়। জনন জীব প্রজাতির মধ্যে সম্পন্ন হয়। আচ্ছা, তাহলে জীব প্রজাতি কিন্তু আবার দুই প্রকার, একটা উদ্ভিজ জীব এবং একটা উদ্ভিদ, এবং একটা হচ্ছে প্রাণী। তো উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে যে জনন সম্পর্কটা হয় সেটা কিভাবে হয়। ধরো দুটি উদ্ভিদ, একটা উদ্ভিদ হচ্ছে 1 এবং একটি উদ্ভিদ হচ্ছে 2, একই প্রজাতির উদ্ভিদ, ঠিক আছে। ধরলাম প্রজাতিটা হলো আম গাছ। আম গাছের মধ্যে একটি পুরুষ আম গাছ, একটি মহিলা। দুটি আম গাছের মধ্যে যে সম্পর্কটার মাধ্যমে একটি নতুন চারা গাছ সৃষ্টি হচ্ছে, 3 নাম্বার চারা গাছ সৃষ্টি হলো, এটা কি নাকি চারা গাছ। এই যে চারা গাছটা সৃষ্টি হলো যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটাকে বলছি আমরা জনন। এবার প্রাণীদের ক্ষেত্রে দেখে নিই। প্রাণীদের ক্ষেত্রে ধরো মানুষ প্রাণীটা আমরা নিলাম। প্রাণী বিভিন্ন প্রকার হয়। উদ্ভিদ কাদেরকে বলবো, নাকি যারা স্থির কিন্তু জীব আছে, প্রাণ আছে কিন্তু তারা স্থির, তাদেরকে আমরা উদ্ভিদ বলি। কিন্তু প্রাণী কাদের বলি, নাকি যাদের মধ্যে প্রাণ আছে এবং তারা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে, অর্থাৎ তারা নিজেদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে। উদ্ভিদের ক্ষেত্রে চলন সম্পন্ন হয় এবং প্রাণীদের ক্ষেত্রে গমন সম্পন্ন হয়। এটা আমরা এর আগের ক্লাসে জেনেছি, এর আগের ক্লাসগুলোতে, অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আমরা এগুলো জানি। তো দেখো, প্রাণীদের মধ্যে মানুষ একটি প্রজাতি। মানুষ প্রজাতির মধ্যে এই জনন সম্পর্কটা কীভাবে হয়। একটি মানুষের মধ্যে পুরুষ এবং স্ত্রী এই দুটি লিঙ্গ থাকে। এবার আমরা 1 নম্বরে নিলাম পুরুষ, এই পুরুষকে আমরা লিখি এইভাবে, এবং 2 নম্বরে নিলাম আমরা স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গকে লেখা হয় এইভাবে। একে কেন এইভাবে লেখা হয়, এটা আমরা বংশগতি চ্যাপ্টারে জানবো। তো দেখো, 1 নম্বর এবং 2 নম্বর, একটি স্ত্রীলিঙ্গ এবং একটি পুরুষ লিঙ্গ। প্রাণীদের মধ্যে মানুষ প্রজাতির দুটি বিপরীত লিঙ্গের বা একটি লিঙ্গেরও হতে পারে। এদের মধ্যে জননের ফলে যে অপত্য সৃষ্টি হয়, একটি নতুন অপত্য সৃষ্টি হয়। এই যে উদ্ভিদের মধ্যে জননের ফলে নতুন অপত্য সৃষ্টি হচ্ছে এবং মানুষের মধ্যে জননের ফলে নতুন অপত্য সৃষ্টি হচ্ছে। এবার উদ্ভিদের মধ্যে শুধু যে দুটি উদ্ভিদের মধ্যে জনন করবে তেমন কিন্তু নয়। এবার উদ্ভিদের মধ্যে কিন্তু একটি জনিত্রী জীব, এদেরকে আমরা কি বলবো, নাকি এদেরকে আমরা বলবো জনিত্রী জীব।
যাদের মধ্যে জননের ফলে নতুন অপত্য সৃষ্টি হয় তাদেরকে বলবো আমরা জনিত্রী জীব। এদেরকে বলবো আমরা যাদের থেকে নতুন অপত্য, অপত্য কথার অর্থ কি নাকি নতুন একটি নতুন জীব সৃষ্টি হলো, একটা উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হলো তাকে আমরা বলবো অপত্য, এটাও জনিত্রী জীব। সেম ক্ষেত্রে এটাও জনিত্রী, এটাও জনিত্রী, অর্থাৎ যাদের মধ্য থেকে নতুন অপত্য সৃষ্টি হবে তাদেরকে আমরা বলবো জনিত্রী জীব। এবার এটা তো দেখলাম আমরা দুটি জীবের মধ্যে জননের ফলে একটি নতুন অপত্য সৃষ্টি হচ্ছে। এবার দেখব একটি জীবের ক্ষেত্রে কি করে নাকি বাইরে থেকে একে কিছু রাসায়নিক উপাদান দিয়ে, এর মধ্যে কিছু কি দিয়ে নাকি রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদান, এই রাসায়নিক উপাদান দিয়ে এদের মধ্যে নতুন একটি অপত্য সৃষ্টি হয়। আর অপত্যটা কীরকম নাকি সেম টু সেম, সেম টু সেম, সেম টু সেম, একদম সেম টু সেম জনিত্রী জীবের মতো। এটা আমাদের জনিত্রী জীব, জনিত্রী জীব। আর এটা হচ্ছে আমাদের অপত্য জীব। তো আমরা এখানে কি জানলাম, এখানে আমরা যে মেন জিনিসগুলো জানলাম সেগুলো হলো যে জনন জিনিসটা এমন একটা জিনিস যে জীব প্রজাতির মধ্যে, অর্থাৎ সেটি উদ্ভিদও হতে পারে অথবা প্রাণীও হতে পারে। আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখি, উদ্ভিদের ক্ষেত্রে দুটি উদ্ভিদের মধ্যে একটি সম্পর্ক হলো, এই সম্পর্কটাকে বলছি আমরা জনন। এই জনন সম্পর্কের ফলে কি সৃষ্টি হচ্ছে নাকি একটি নতুন সৃষ্টি, অপত্য সৃষ্টি হচ্ছে। এটা দুটি জীবের মধ্যে, দুটি উদ্ভিদের মধ্যে জননের ফলেও সৃষ্টি হতে পারে। এই জননকে আমরা বলবো যৌন জনন, যেটা আমরা জননের পদ্ধতিতে জানব, কিন্তু এখানে আমরা মেন জনন সম্পর্কটা জানব। আরেকটা হতে পারে অযৌন জনন। অযৌন জনন কোনটা নাকি এই যে একটি জীবের মধ্যে কিছু রাসায়নিক উপাদানের মাধ্যমে নতুন অপত্য যে সৃষ্টি হলো, সেই অপত্যটা কেমন নাকি সেম টু সেম জনিত্রী জীবের মতো। এই অপত্যটা সৃষ্টি হলো যেই পদ্ধতিতে তাকে বলবো আমরা জনন। তো এইগুলো আমাদের জনন সম্পর্ক। এবার আমাদেরকে জানতে হবে জননের কিছু গুরুত্ব সম্পর্কে। এই যে আমরা এতক্ষণ থেকে জনন সম্পর্কে জানলাম, এই জননের কিছু গুরুত্ব আছে, তো তার জন্যই তো আমরা এটা স্টাডি করছি। তো জননের গুরুত্বগুলো কী কী, তো এক এক করে আমরা জননের গুরুত্ব সম্পর্কে জানব। জননের গুরুত্বগুলো কী কী নাকি জননের প্রথম যে গুরুত্ব সেটা হচ্ছে অস্তিত্ব রক্ষা করা, অস্তিত্ব রক্ষা করা। এই যে গুরুত্বগুলো, এই গুরুত্বগুলোই কিন্তু আসল, এগুলোকে আমি স্টার মার্ক করে দিচ্ছি, অর্থাৎ এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। আমরা যে এর আগে জনন সম্পর্কে জানলাম সেটা থেকে সংজ্ঞা তোমাদের বইয়ে আছে, দেখবে সংজ্ঞাটা কোনো কাজে লাগবে না, সংজ্ঞা কোনোদিন পরীক্ষায় প্রশ্ন করবে না। আমাদেরকে এখান থেকে জানতে হবে গুরুত্ব সম্পর্কে, অর্থাৎ এখান থেকে পরীক্ষায় গুরুত্বটা জানতে চাইবে, গুরুত্বর উদাহরণগুলো জানতে চাইবে। তো প্রথম যে গুরুত্বটা সেটা হচ্ছে অস্তিত্ব রক্ষা করা। জীব, দুটি জীব নিজেদের মধ্যে যে জনন সম্পর্কটা করছে, জনন ক্রিয়া সম্পন্ন হচ্ছে একটি জীবের মধ্যে, এই জনন ক্রিয়াটার কারণটা কি, নতুন অপত্য সৃষ্টি করার কারণ কি নাকি নিজের অস্তিত্ব রক্ষা করা। একটি জীব সেটি উদ্ভিদ হতে পারে, আবার এখানে আমি লিখে বোঝাচ্ছি, জীব, উদ্ভিদ অথবা প্রাণী। এখানে আমরা মেনলি প্রাণীটাকে ফোকাস করি। দুটি প্রাণীর মধ্যে একটি জনিত্রী জীব থেকে, জনিত্রী জীব থেকে যে আমাদের অপত্য জীব সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট, মন দিয়ে দেখো। জনিত্রী জীব যে নতুন অপত্য জীবটা সৃষ্টি করছে তার কারণ কি, এর একটা কারণ হচ্ছে অস্তিত্ব রক্ষা করা। মানে এই যে প্রাণী, ধরলাম মানুষ, ধরি মানুষ, মানুষের মধ্যে
ধরো তোমার বাবা থেকে তুমি তৈরি হয়েছো। এবার তোমার সৃষ্টি হওয়ার কারণ কি? নাকি তোমার পরিবার থেকে তোমার অস্তিত্বটা বজায় রাখা, অর্থাৎ মানুষ প্রজাতি। এই যে একের পর এক মানুষ প্রজাতি বেড়ে চলেছে, এখন বর্তমান ভারতে মানুষ এর সংখ্যা হয়ে দাঁড়িয়েছে, পপুলেশনের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 145 কোটি। এই মানুষ বৃদ্ধির কারণ কি? মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মানুষ নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য নতুন অপত্য সৃষ্টি করছে। এটা দুইভাবে হয়, একটা অযৌন জননের হয়, একটা যৌন জননের হয়। তো সেটা আমরা পরে জানবো। তো এখন যেটা গুরুত্ব, তো মেনলি জীব প্রজাতি জননের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয়। জননের মাধ্যমে একটি অপত্য বা নতুন জীব প্রজাতির সৃষ্টি হয়। জীব প্রজাতি না, অর্থাৎ একটি প্রজাতির নতুন অপত্য সৃষ্টি হয়, অর্থাৎ নতুন জীবটার সৃষ্টি হয়। এবার এর ফলে কি হচ্ছে, নাকি ফলে কোনো জীব প্রজাতির সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একটি জীব প্রজাতির জননের ফলে কি বৃদ্ধি পাচ্ছে, নাকি সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে কি হচ্ছে, নাকি সেই প্রজাতিটির অস্তিত্বটা আমার বজায় থাকছে। তো এইগুলো জননের 1 নম্বর গুরুত্ব। 2 নম্বর গুরুত্ব কি? আমাদের জননের 2 নম্বর গুরুত্ব হলো ধারাবাহিকতা অটুট রাখা। এটা শুনতে একটু অন্যরকম লাগছে, তাই না? অর্থাৎ জননের মাধ্যমে জীবজগতে জীবেদের বংশগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় থাকে। অর্থাৎ কোনো একটি জীব, ধরলাম আম গাছ, এই যে একটি আম গাছ থেকে অসংখ্য আম গাছের সৃষ্টি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, নাকি আম গাছের অস্তিত্বটা বজায় থাকছে, অস্তিত্বটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হচ্ছে, নাকি ধারাবাহিকতা, একটার পর একটা আম গাছ আসতে আছে, তাহলে আম গাছটা কিন্তু আমাদের থেকে বিলুপ্ত হচ্ছে না। আমরা আম গাছ দেখতে পাই, আমাদের কাছে আম ফলটা আমরা পাই। আম গাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অস্তিত্ব বজায় থাকছে, এবং এর ফলে আম গাছটার একের পর এক আম গাছ আসছে, অর্থাৎ ধারাবাহিকতা অটুট থাকছে। এইগুলো আমাদের 2 নম্বর গুরুত্ব, ধারাবাহিকতা অটুট রাখা। 3 নম্বর গুরুত্বটা হলো জীব জগতের ভারসাম্য রক্ষা করা। এই যে জনন কার্যটা সম্পন্ন হচ্ছে, এই জননের একটি অন্যতম গুরুত্ব হলো জীব জগতের ভারসাম্য রক্ষা করা। অর্থাৎ জীবের মৃত্যুর ফলে একটি জীবের কি হলো, নাকি মৃত্যু হলো। মৃত্যুর ফলে এর কি একটা, ধরো ফর এক্সাম্পল আমাদের পৃথিবীতে 1000 মানুষ আছে, এক্সাম্পলের জন্য এটা নিলাম। আমাদের পৃথিবীতে 1000 মানুষ আছে। এবার 1000 মানুষের মধ্যে একটি মানুষ মারা গেল। এই যে এই জিনিসগুলো বলছি, এগুলো কিন্তু তোমাদের বইয়ে পেয়ে যাবে, কিন্তু না বুঝে যদি পড়তে যাও তাহলেই কিন্তু সমস্যা হবে, আর বুঝতে পারবে না। তাই এখানে তুমি বুঝে নাও, তারপরে তোমার বই থেকে তুমি এটা পড়বে, তখন দেখবে সহজেই বুঝতে পারবে। তো দেখো, 1000 মানুষের মধ্যে ধরো একটি মানুষ মারা গেল। কি হলো, একটি মানুষ মারা গেল। এবার কি হলো, 1000 থেকে হয়ে গেল 999। এই যে একটি মানুষ মারা গেল, এবার এটা পূর্ণ হবে কি করে? এইভাবে যদি প্রতিনিয়ত একটি করে মানুষ মারা যায়, তাহলে তো আমাদের পপুলেশন ধীরে ধীরে কমতে আসবে। 999 থেকে আমাদের পপুলেশন হয়ে যাবে 998। তো এই সংখ্যাটাকে বজায় রাখার জন্য এই যে পদ্ধতিটা, সেটা হচ্ছে জনন, অর্থাৎ জীবজগতের ভারসাম্য রক্ষা করা। জীবের মৃত্যুর ফলে যে সংখ্যাটা হ্রাস পাচ্ছে, সেই সংখ্যাটা আবার পুনরায় ভরাট করানোর জন্য এই জনন পদ্ধতিটা, আর এই জননের পদ্ধতিটার মাধ্যমে এটা সম্পন্ন হয়। তাই এটাকে বলা হয়
এর একটি গুরুত্ব হলো জীবজগতের ভারসাম্য রক্ষা করা। এবার লাস্ট একটা গুরুত্ব, সেটা হচ্ছে জীবের অভিব্যক্তি ঘটানো, মোস্ট ইম্পর্ট্যান্ট। অভিব্যক্তি ঘটানো, জীবজগতের জীবের অভিব্যক্তি ঘটানো। অপত্যে একটি জনিত্রী জীব থেকে এই জনিত্রী জীব থেকে যে নতুন অপত্যটা সৃষ্টি হচ্ছে, অপত্য জীব, এই অপত্য জীবটাকে অভিব্যক্তির পথে চালনা করা হয়। কিসের পথে? নাকি অভিব্যক্তির পথে। অভিব্যক্তির পথে চালনা মানে কি? মানে একটি নতুন যে অপত্যটা সৃষ্টি হলো, সেই অপত্যটা অভিব্যক্তি ঘটানো। অভিব্যক্তি জিনিসটা হলো এমনটা যে একটি নতুন জীব, সেটা আগে যে জীবটা ছিল সেটা থেকে ডেভেলপমেন্ট। এক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে একটি জীব থেকে যে নতুন জীবটা সৃষ্টি হচ্ছে, সেই জীবটার ক্ষেত্রে যে সমস্ত নতুন বৈশিষ্ট্য আবির্ভাব হচ্ছে, সেই বৈশিষ্ট্যটা এই চরণের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। তাই এই যে আমাদের জননের 4 নাম্বার গুরুত্ব, সেটা হচ্ছে জীবের অভিব্যক্তি ঘটানো। এই যে অভিব্যক্তি জিনিসটা, এটা আমাদের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমরা এই জিনিসটা ডিটেলসে জানবো। এখন আপাতত এই জিনিসটা জেনে থাকো যে জীবের অভিব্যক্তি ঘটানো হলো জননের আরেকটি গুরুত্ব। তো এই গেল আমাদের জননের গুরুত্ব, অর্থাৎ জননের ধারণা পাঠটা আমাদের শেষ হলো। এবার নেক্সট যে আমাদের টপিক, সেটা হচ্ছে জননের পদ্ধতি, সেটাতে আমরা যাব। তো সেখানে যাওয়ার আগে তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করি, চ্যানেলটি একটি নতুন চ্যানেল, তোমরা সবাই অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমি যাতে সফলতার পথে তোমাদের নিয়ে এগিয়ে যেতে পারি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিও। এবং আমি শেষের দিকে, অর্থাৎ যদি ভুলে যাই, তাই জন্য এখনই বলে দিচ্ছি, কোথাও যদি বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টে এটাও কিন্তু জানাবে। আমি কেমন পড়াই, আমার পড়ানো বুঝতে পারছো কি না, এটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার পড়ানো কেমন হচ্ছে, আর আমার কেমন আমার পড়ানো হচ্ছে সেটা আমি জানতে পারবো। তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এবার আমরা জানবো জননের পদ্ধতি সম্পর্কে। তো দেখো, জনন কিন্তু দুই প্রকার। প্রথম যে পদ্ধতিটা জননের, সেটা হচ্ছে অযৌন জনন। অযৌন জনন জিনিসটা কি, এবার দেখো আমরা এক এক করে। তো দেখো, যে জনন প্রক্রিয়াতে গ্যামেট তৈরি হয় না, গ্যামেট জিনিসটা কি? গ্যামেট তৈরি হয় না, এই জিনিসগুলো কিন্তু তোমাদের বইয়ে পেয়ে যাবে। আমি এখানে বোঝানোর জন্য জাস্ট তোমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, বাকিটা তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। আর বইটাকে অবশ্যই ফলো করবে। তো গ্যামেট তৈরি হয় না অযৌন জননে। গ্যামেট জিনিসটা কি, নাকি দুটি অণু। গ্যামেট জিনিসটা হলো দুটি জনন কোষের মিলনের ফলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলি আমরা গ্যামেট। তো এখানে গ্যামেট তৈরি হয় না অযৌন জননে। আর কি হয় না? এখানে নিষেক হয় না। তো এই যে গ্যামেট তৈরি এবং নিষেক, এই দুটা জিনিস হয় না যেই জনন পদ্ধতিতে, সেই জনন পদ্ধতিকে আমরা বলি অযৌন জনন। তাহলে অযৌন জননে এই দুটা জিনিস হচ্ছে না, তাহলে কোন জিনিসটা হচ্ছে? নাকি তো এখানে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে দেহকোষ বিভাজিত হয়। দেহকোষ বিভাজন, এখানে দেহকোষ বিভাজিত হয় এবং কি হয়?
এবং রেণু উৎপন্ন হয়, রেণু উৎপাদন, এই দুটি জিনিস এখানে হয়। তাহলে অযৌন জনন আমরা কাকে বলবো? নাকি যেখানে যেই জনন পদ্ধতিতে গ্যামেট তৈরি হয় না এবং নিষেক হয় না। গ্যামেট তৈরি হয় না, গ্যামেট কথার অর্থ দুটি জনন কোষের মিলনের ফলে উৎপন্ন রাসায়নিক পদার্থকে বলা হয় গ্যামেট। এবং গ্যামেট দুই ধরনের হয়, একটা পুংগ্যামেট, একটা স্ত্রী গ্যামেট। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে জিনিসটা তৈরি হয় তাকে বলা হয় নিষেক। তাই এখানে গ্যামেট যেহেতু তৈরি হয় না, তাই এখানে নিষেকও হয় না। তাহলে যে জনন পদ্ধতিতে গ্যামেট তৈরি হয় না এবং নিষেক তৈরি হয় না, কিন্তু কি হয় নাকি দেহকোষের বিভাজন ঘটে এবং রেণু উৎপাদিত হয়, সেই জনন পদ্ধতিকে বলা হয় অযৌন জনন। এবার অযৌন জননের একটা মেইন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা তোমাদেরকে জানতেই হবে, সেটা হচ্ছে একক। অযৌন জননের একক সম্পর্কে জানতে হবে। তো অযৌন জননের যে একক, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় প্রশ্ন আসার চান্স 99%। তো এককটা হচ্ছে, জেনে নাও, রেণু। অযৌন জননের একক হলো আমাদের রেণু। অযৌন জননের একক কি? রেণু। অযৌন জননের একক রেণু। এবার আমাদের এখান থেকে কিছু বৈশিষ্ট্য জানতে চাইবেন, বৈশিষ্ট্য সম্পর্কে এবার আমরা এখান থেকে কিছু জানব। অযৌন জননের কি কি বৈশিষ্ট্য হতে পারে? তো দেখো, প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে যে এক্ষেত্রে অযৌন জননের ক্ষেত্রে কিন্তু দুটি জীবের প্রয়োজন হয় না। এক্ষেত্রে শুধুমাত্র একটি জনিত্রী জীবের প্রয়োজন হয়, জনিত্রী জীবের প্রয়োজন হয়। অর্থাৎ একটি জনিত্রী জীব থাকলেই এই জনন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আর যে বৈশিষ্ট্যগুলি, সেগুলো হচ্ছে আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো জনিত্রী জীবটির সমস্ত বৈশিষ্ট্য উৎপন্ন সবকটি অপত্যে সঞ্চারিত হয়। জনিত্রী জীবটির সমস্ত বৈশিষ্ট্য অর্থাৎ যেই জনিত্রী জীব থেকে নতুন অপত্যের সৃষ্টি হয়, সেই জনিত্রী জীবটির মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে, সেই সব বৈশিষ্ট্য উৎপন্ন সবকটি জীবে বা সবকটি অপত্যে সঞ্চারিত হয়। এখান থেকে যা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে জনিত্রী জীবটির মধ্যে যা বৈশিষ্ট্য থাকে, যে কটা বৈশিষ্ট্য থাকে, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলি উৎপন্ন সবকটি অপত্য, অর্থাৎ সেই জনিত্রী জীবটা থেকে অযৌন জননের ফলে যে সমস্ত অপত্যগুলো সৃষ্টি হয়, সেই সব কটা অপত্যের মধ্যে তার বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হয়। সেম বৈশিষ্ট্য সব কটা অপত্যে জনিত্রী জীবের সমস্ত বৈশিষ্ট্য। এবং 3 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে অপত্যগুলি জিনগতভাবে জনিত্রী জীবের সমপ্রকৃতির হয়, কিন্তু প্রকরণ কেবলমাত্র পরিবেশগতভাবে সৃষ্টি হয়। অপত্যগুলি জিনগতভাবে জনিত্রী জীবের সমপ্রকৃতির হয়। জীবের সমপ্রকৃতির হয়, অর্থাৎ যে সমস্ত অপত্যগুলি সৃষ্টি হয়, সেগুলি শুধুমাত্র জিনগতভাবেই জনিত্রী জীবের সমপ্রকৃতি, অর্থাৎ জনিত্রী জীবের মতো হয়। জিনগত অর্থাৎ অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো জীবের, অভ্যন্তরীণ, যেমন ডিএনএ, আরএনএ, এই সমস্ত জিনিসগুলো উদ্ভিদের ক্ষেত্রে আলাদা, তার ক্ষেত্রে তো ডিএনএ আরএনএ হয় না, প্রাণীদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে তো জিনগতভাবে সমপ্রকৃতির হয়, কিন্তু প্রকরণ
প্রকরণ কেবলমাত্র পরিবেশগতভাবে সৃষ্টি হয়। আই থিঙ্ক বোঝা গেছে। তো এই হচ্ছে মেনলি অযৌন জননের কয়েকটা বৈশিষ্ট্য, জেনে রাখবে। এবার আমাদেরকে এর কিছু উদাহরণ সম্পর্কে জানতে হবে, এর উদাহরণ সম্পর্কে জেনে নিই। এই যে অযৌন জনন ঘটছে, এটা কাদের মধ্যে ঘটছে, কোন কোন জীবের মধ্যে, কোন কোন প্রাণীদের মধ্যে ঘটছে, উদ্ভিদ নাকি প্রাণী? তো দেখো, এই অযৌন জননটি কি না কয়েকটি উদ্ভিদ বা দাঁড়াও বলছি, উদাহরণের মধ্যে তোমরা জেনে রাখবে যে এই অযৌন জনন প্রধানত উদ্ভিদদের মধ্যে দেখা যায়। অর্থাৎ অযৌন জননটি প্রধানত উদ্ভিদদের মধ্যেই দেখা যায়, কিন্তু প্রাণীদের মধ্যে বেশ কয়েকটি নিম্ন প্রজাতির প্রাণীদের মধ্যে এটি দেখা যায়। অর্থাৎ উদাহরণ থেকে আমরা এটা বুঝতে পারছি যে এই যে অযৌন জনন পদ্ধতিটা, সেটা কেবলমাত্র উদ্ভিদদের ক্ষেত্রেই সম্ভব হয়, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কয়েকটি নিম্ন প্রজাতির প্রাণীদের ক্ষেত্রে এটি দেখা যায়। তো এই হচ্ছে আমাদের মেন অযৌন জননের 1 নম্বর টপিক হলো আমাদের অযৌন জনন। এবার আমরা জানবো যৌন জনন সম্পর্কে। যৌন জনন জিনিসটা কি? এর আগে আমরা জানলাম অযৌন জনন সম্পর্কে, যেখানে মাত্র একটি জনিত্রী জীবের প্রয়োজন হচ্ছে, কিন্তু যৌন জননে 2টি জনিত্রী জীবের প্রয়োজন হবে। কটি বললাম? 2টি। কীভাবে যৌন জনন কাকে বলবো? নাকি যে জনন প্রক্রিয়াতে 2টি ভিন্নধর্মী হ্যাপ্লয়েড জনন কোষের প্রয়োজন হয়। ভিন্নধর্মী হ্যাপ্লয়েড জনন কোষ, দুটি ভিন্নধর্মী হ্যাপ্লয়েড জনন কোষের প্রয়োজন হয়। হ্যাপ্লয়েড জনন কোষের দুটি হ্যাপ্লয়েড জনন কোষ, এদের মিলনের ফলে কি সৃষ্টি হচ্ছে? নাকি ডিপ্লয়েড জনন কোষ। বোঝা গেছে কি বললাম? নাকি দুটি হ্যাপ্লয়েড জনন কোষের মিলনের ফলে ডিপ্লয়েড জনন কোষ তৈরি হচ্ছে। হ্যাপ্লয়েড জনন কোষ কি কি? দুটি, একটি হচ্ছে পুংগ্যামেট এবং একটি হচ্ছে স্ত্রী গ্যামেট। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, এই দুটি গ্যামেটকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড জনন কোষ। এরা যখন দুজনে যুক্ত হয়ে যায়, তখন তাকে আমরা বলবো ডিপ্লয়েড জনন কোষ। হ্যাপ্লয়েড জনন কোষ এবং ডিপ্লয়েড জনন কোষ, দুটি ভিন্নধর্মী হ্যাপ্লয়েড জনন কোষের ফলে ডিপ্লয়েড জনন কোষের সৃষ্টি হয়। এইভাবে নতুন অপত্য সৃষ্টি হয়। ডিপ্লয়েড জনন কোষকে আমরা কি বলবো? নাকি অপত্য বলবো? নতুন অপত্য, ডিপ্লয়েড জনন কোষ অথবা নতুন অপত্য। এই যে নতুন অপত্য সৃষ্টি হলো কোন পদ্ধতিতে? নাকি যৌন জনন পদ্ধতিতে। অর্থাৎ দুটি ভিন্নধর্মী হ্যাপ্লয়েড জনন কোষের মিলনের ফলে
ডিপ্লয়েড অপত্য বা জনন কোষ তৈরি হয় যে পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে যৌন জনন। এবার যৌন জননের সেম কয়েকটা বৈশিষ্ট্য আমরা জেনে নিব। এবার বৈশিষ্ট্যগুলো দেখি, যৌন জননের কী কী বৈশিষ্ট্য হতে পারে। বৈশিষ্ট্য, প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে অযৌন জননে আমরা কি জানলাম, নাকি সেক্ষেত্রে একটি জনিত্রী জীবের প্রয়োজন হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কয়টি জনিত্রী জীবের প্রয়োজন হচ্ছে, নাকি বুঝতেই পারছো দুটি জনিত্রী জীবের। তো এক্ষেত্রে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। দুটি জনিত্রী জীব মানে কি, নাকি একই প্রজাতির দুটি ভিন্নধর্মী, দুটি ভিন্ন লিঙ্গের, ভিন্ন বা বিপরীত লিঙ্গের একই প্রজাতির দুটি বিপরীত লিঙ্গের মধ্যে, একই প্রজাতির দুটি বিপরীত লিঙ্গের মধ্যে এই যৌন জনন সম্পর্কটি হয়। অর্থাৎ এক্ষেত্রে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়, সেগুলি কীরকম, নাকি একই প্রজাতির দুটি ভিন্ন লিঙ্গের। এবার 2 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে এক্ষেত্রে গ্যামেট তৈরি হয়। এক্ষেত্রে কি তৈরি হচ্ছে, নাকি গ্যামেট তৈরি হয়। এক্ষেত্রে গ্যামেট তৈরি হয়, এই হচ্ছে 3 নম্বর যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে এক্ষেত্রে যেহেতু গ্যামেট তৈরি হচ্ছে, অর্থাৎ যে নতুন অপত্যটা সৃষ্টি হচ্ছে, সেই অপত্যের মধ্যে কী ঘটছে, নাকি প্রকরণ ঘটছে। অর্থাৎ যৌন জননে দুটি ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন গ্যামেটের মিলনের ফলে যে নতুন অপত্যতার সৃষ্টি হয়, তার মধ্যে প্রকরণ সৃষ্টি হয়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে যৌন জননে দুটি ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন আমি নিচে চলে আসি, সম্পন্ন গ্যামেটের মিলনের ফলে সৃষ্ট অপত্যে কি সৃষ্টি হচ্ছে, নাকি প্রকরণ সৃষ্টি হয়। তো এই হচ্ছে মেন কয়েকটা বৈশিষ্ট্য। সেম এরও কয়েকটা উদাহরণ সম্পর্কে আমরা জেনে নিই। উদাহরণ কি, অযৌন জননের ক্ষেত্রে আমরা তো জানলাম যে এটি মেনলি উদ্ভিদের মধ্যে হয় এবং কয়েকটি নিম্ন প্রজাতির প্রাণীদের ক্ষেত্রে হয়। কিন্তু যৌন জনন সব প্রজাতির সকল প্রকার জীবের ক্ষেত্রে, সকল প্রকার জীবের ক্ষেত্রে এটি কার্যকরী। কি বললা, বোঝা গেছে? অর্থাৎ সকল প্রকার জীবের ক্ষেত্রে এটি যৌন জনন সম্পন্ন, এর কোনো বাধা বিভক্তি নেই। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আজকে কি কভার করলাম, নাকি আমরা আজকে জানলাম ফার্স্ট যে আমাদের টপিক সেটা হচ্ছে জননের ধারণা, এবং সেকেন্ড যে আমাদের টপিক সেটা গেল জননের পদ্ধতি। খুশির খবর, দুটো পদ্ধতি, দুটি টপিকই আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এর পরের পার্টে আমরা অযৌন জননের কয়েকটি উদাহরণ সম্পর্কে জানব। তো আজকের ক্লাসটি এখানেই রাখছি।
ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক সাবস্ক্রাইব করতে ভাই তোমার পয়সা লাগছে না, ফ্রিতে পড়াচ্ছি। আর ক্লাসটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। কোথাও যদি কিছু বুঝতে না পারো কিংবা আমি যদি কোথাও ভুল বলে থাকি তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আমি সেটা কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। বাকি ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।